আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 38 এবং প্রেসির 57 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে এগ্রিকালচারাল বিল 2020, ঠিক আছে। এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। সেটা কিসের উপর? প্রতিবেদনটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতিতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আপনারা সেখান থেকে আমরা ডেইলি বেসিকে যে সমস্ত হোম টাস্কগুলো দিয়ে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে প্রিভিয়াস আপডেটসগুলো কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো, ঠিক আছে। পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন। দেখুন ফার্স্ট লাইনটা এখানে কি বলছে ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। তাহলে এই যে বিষয়টা বলছে এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে, তাহলে এটাকে কিভাবে করতে হবে? আপনাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিন্তু করতে হবে, ঠিক আছে। এরকম বিষয় আমরা অনেক আগেও করেছি। দেখুন কিভাবে করা হবে। আছে বলেছে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ইজ লিখতে হবে, ওয়াজ কিন্তু লিখলে হবে না, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ আ বিউটিফুল স্টোরি, মানে একটা বিউটিফুল স্টোরি আছে, একটা সুন্দর গল্প আছে। কার সম্পর্কে? অ্যাবাউট অ্যান ওল্ড ফার্মার, মানে একজন বৃদ্ধ কৃষকের সম্পর্কে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আপনাকে কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ার দিয়ে কিন্তু বিষয়টাকে করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন এখানে কি বলা হচ্ছে। এই বিষয়টা ভালো করে বুঝবেন। এখানে কিন্তু অনেকটা লাইন দেওয়া আছে এবং এই বিষয় এখানেই কিন্তু সবার ভুলটা হচ্ছে। বিষয়টা ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রগণকে একটি গোপনীয় কথা বলিয়া যাইবার নিমিত্ত তাহার শয্যার পাশে ডাকিয়া কহিল। তাহলে এখানে কিন্তু আপনি যদি পার্টিসিপেল হিসেবে করেন তাহলে কিন্তু বিষয়টা আপনার কিন্তু সুবিধা হবে। কম্পাউন্ডে করলে কিন্তু একটু জটিল হয়ে যাবে। আমরা কিন্তু পার্টিসিপেলে করার চেষ্টা করছি। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি, ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। স্টেপ বাই স্টেপ বুঝবেন। দেখুন কি বলা হচ্ছে। রিয়েলাইজিং হিজ ডেথ অ্যাট দি ডোর, রিয়েলাইজিং হিজ ডেথ অ্যাট দি ডোর, মানে তার মৃত্যু, এই যে বলছে কি মৃত্যুকাল উপস্থিত দেখিয়া, তার মানে তার মৃত্যু উপস্থিত হয়েছে, তার মৃত্যু কিন্তু দোরগোড়ায় এসছে। এই বিষয়টাকে সে রিয়েলাইজ করে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলা হচ্ছে এখানে। এই বিষয়টা যখন তিনি রিয়েলাইজ করলেন, হি কল্ড হিজ লেজি সন্স, সে তার অলস পুত্রদেরকে ডাকলো। কোথায়? বিসাইড হিজ বেড, তার শয্যার চারপাশে বা তার শয্যার পাশে। টু কনফাইড আ সিক্রেট অ্যান্ড সেট, মানে টু কনফাইড আ সিক্রেট মানে একটা গোপনীয় কথা বলবার জন্য, এবং সেট এবং বলল, কি বলল? এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে কিন্তু পার্টিসিপেল করে বিষয়টাকে কিন্তু করলাম, ঠিক আছে। অ্যান্ড সেট মানে হি সেট মানে সেই ওল্ড যে ফার্মার তিনি বললেন, কি বললেন? এইবারে দেখুন কি বলা হচ্ছে। ডিরেক্ট স্পিচটা কি আছে? পুত্রগণ, তার মানে আপনি সান্স লিখতে পারেন বা ডিয়ার সান্সও কিন্তু লিখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন তারপরে কি বলা হচ্ছে। আমি যে ক্ষেত্রটি রাখিয়া যাইতেছি তাহাতে প্রচুর গুপ্তধন নিহিত আছে। এই পর্যন্ত ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। দেখুন তার মানে কি, আমি যে ক্ষেত্রটি রাখিয়া যাইতেছি তাহাতে প্রচুর গুপ্তধন নিহিত আছে, সেই আছে ব্যাপারটা আবার চলে আসছে, এই যে বিষয়টা আসছে। তাহলে কিন্তু আপনাকে সেই ইন্ট্রোডাক্টরি দেওয়ার দিয়েই কিন্তু করতে হবে। এবং যেহেতু এই ডিরেক্ট স্পিচটা আপনাকে কিভাবে বলা হচ্ছে, প্রেজেন্টে বলা হচ্ছে, তাই কিন্তু আপনাকে প্রেজেন্টে করতে হবে ইন্ট্রোডাক্টরি দেওয়ার দিয়ে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? দেখুন কিভাবে করছি। দেয়ার ইজ আ লট অফ হিডেন ট্রেজার, মানে অনেক হিডেন ট্রেজার মানে গুপ্তধন আছে। কোথায় আছে? ইন দি ফিল্ড, মাঠে। কোন মাঠে? দ্যাট আই অ্যাম লিভিং, যেটাকে আমি ছেড়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে কিভাবে বলা হচ্ছে। তাহলে যে মাঠটাকে বা যে ক্ষেত্রটাকে আমি ছেড়ে যাচ্ছি তাতে কিন্তু প্রচুর গুপ্তধন নিহিত আছে। বিষয়টাকে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে লিখলাম কি দেয়ার ইজ আ লট অফ হিডেন ট্রেজার ইন দি ফিল্ড, সেই ফিল্ডে দ্যাট আই অ্যাম লিভিং, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এই দ্যাটটা কিন্তু ফিল্ডকে কিন্তু রেফার করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন এই মাত্র বলিয়াই বৃদ্ধের শ্বাসরোধ হইয়া আসিল। তাহলে এই মাত্র বলিয়াই মানে যেই মাত্র তিনি বললেন সেই মাত্র তার শ্বাসরোধ হয়ে আসলো। তাহলে কিন্তু এই বিষয়টাকে আপনি কিন্তু অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু করতে হবে, ঠিক আছে। আপনি প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেগুলোকে ভালো করে ফলো করুন, তাহলে কিন্তু বুঝবেন। প্রথম থেকে যখন ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমরা এই যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি, এই যে অ্যাজ সুন অ্যাজ থেকে শুরু করে যে সমস্ত গ্রামারের ব্যাপারগুলো আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার থেকে শুরু করে অনেক যে সমস্ত গ্রামার সেগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যেই কিন্তু বলেছি। আপনি কিন্তু সেগুলো ফলো করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে কিভাবে ধরতে হচ্ছে বিষয়টাকে। এই মাত্র বলিয়াই বৃদ্ধের শ্বাসরোধ হয়ে আসলো, মানে যেই মাত্র তিনি বললেন সেই মাত্র তার শ্বাসরোধ হয়ে আসলো। তাহলে কিন্তু বিষয়টাকে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো, ঠিক আছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি টোল্ড, দুবার টোল্ড হয়েছে, একবার হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি টোল্ড ইট, যেই মাত্র সে বললো, হি ফেল্ট ব্রিদিং ডিফিকাল্টি, সেই মাত্র সে কি করলো? ব্রিদিং ডিফিকাল্টি মানে শ্বাসরোধ হয়ে আসলো তার, বা সে কিন্তু ব্রিদিং ডিফিকাল্টি কিন্তু সে অনুভব করেছিল, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে বিষয়টি আমরা করলাম। আপনারা ভালো করে ফলো করুন, কিন্তু বুঝতে পারবেন।
আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে তাহার পুত্রগণ সমস্বরে বলিয়া উঠিল। তাহলে সমস্বরে বলিয়া উঠিল এই যে বিষয়টা সেট হিসেবে যদি আপনি লেখেন, দেখুন এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে কিন্তু সমস্বরে জিজ্ঞাসা করলেও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি। এখানে এইভাবে করলাম দেখুন, তাহার পুত্রগণ, তাহলে সাবজেক্ট হিসেবে হিজ সন্স সমস্বরে বলিয়া উঠিল বা সমস্বরে জিজ্ঞাসা করিল মানে করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে বিষয়টাকে। সেই হিসেবে করা হচ্ছে দেখুন, হিজ সন্স তার পুত্রগণ আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, উইথ ওয়ান ভয়েস মানে সমস্বরে একত্রিত ভয়েসে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে দেখুন, ক্ষেত্রটির কোন স্থানে উহা আছে, এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তাহলে ক্ষেত্রটির কোন স্থানে উহা আছে এটা কিন্তু ডিরেক্ট স্পিচে বলা আছে এবং প্রেজেন্টে করতে হবে আপনাকে বিষয়টাকে, সেন্সটাকে ভালো করে ফলো করবেন। তাহলে ইন হুইচ প্লেস কোন জায়গায়, অফ দি ফিল্ড মানে ফিল্ডের কোন জায়গায় ইজ ইট সেটা আছে। ঠিক আছে, ইন হুইচ প্লেস অফ দি ফিল্ড মানে ফিল্ডের কোন জায়গায়, মাঠের কোন জায়গায়, ক্ষেত্রটির কোন জায়গায় ইজ ইট এটা আছে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টাকে আমরা কিভাবে করলাম, এখানে কিন্তু ইন্টারোগেটিভ করা হলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বৃদ্ধ বলিল, তাহলে বৃদ্ধ বলিল, বৃদ্ধ সেড না লিখে যদি আপনি বৃদ্ধ এই বিষয়টাকে কিন্তু মানে ওল্ড ম্যান রিপ্লাইড যদি আপনি লেখেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে সেটের জায়গায়। ঠিক আছে, বৃদ্ধ বলিল খুঁড়িলেই গুপ্তধন পাইবে। দেখুন কিভাবে বিষয়টাকে করা হচ্ছে, এখানে ভালো করে ফলো করুন। দি ওল্ড ম্যান রিপ্লাইড মানে বৃদ্ধ উত্তর দিয়েছিল কি, খুঁড়িলেই গুপ্তধন পাইবে। তার মানে কি, ইউ উইল গেট দি হিডেন ট্রেজার ইফ ইউ ডিগ ইট। ইউ উইল গেট দি হিডেন ট্রেজার, তোমরা কি পাবে, ইউ উইল গেট তোমরা পাবে, দি হিডেন ট্রেজার গুপ্তধন, ইফ ইউ ডিগ ইট যদি তোমরা এটাকে খনন করো। ইফের পরে যে ইউটা লেখা হয়েছে তারপরে কিন্তু আর উইল হবে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু ভালো করে ফলো করবেন। তাহলে ইউ উইল গেট দি হিডেন ট্রেজার মানে তোমরা গুপ্তধনগুলো পাবে, ইফ ইউ ডিগ ইট যদি তোমরা এটাকে খনন করো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, এইভাবে লিখলাম। আচ্ছা, তারপরে দেখুন, এই বলিতে বলিতেই তাহার শ্বাসরোধ হইয়া মৃত্যু হইল। এই বিষয়টাকেও আপনি অ্যাজ সুন অ্যাজ দিয়েও করতে পারতেন, যেহেতু অ্যাজ সুন অ্যাজ একবারে করেছি তাই এটাকে অন্যভাবে করলাম। দেখুন, এই বলিতে বলিতে, তাহলে অ্যাট দি টাইম অফ সেইং ইট মানে এইটা বলার সময়, হি ডায়েড তিনি মারা গিয়েছিলেন, পাস্ট ইনডিফিনাইটে লেখা হচ্ছে, ডিউ টু হিজ ব্রিদিং ফেলিওর তার ব্রিদিং ফেলিওরের জন্য বা শ্বাসরোধ হওয়ার জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, আপনি অ্যাজ সুন অ্যাজ দিয়েও কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই বিষয়টা কমপ্লিট হলো। দেখুন পরবর্তী লাইনটা দেখুন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে গুপ্তধন ঠিক কোন স্থানে আছে তাহা আর পুত্ররা জানিতে পারিল না। তাহলে জানিতে পারিল না, তার মানে ব্যাপারটা কি, সেই মডেল ভার্বসগুলো ভাবুন কি আসবে। এখানে কিন্তু আপনাকে কুড নট কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক আছে, অ্যাবিলিটি বোঝাচ্ছে। দেখুন কিভাবে করব বিষয়টাকে, এখানে এইভাবে করা হলো দেখুন, কারা বুঝতে পারেনি, সানস, তাই লেখা হলো দি সন্স মানে পুত্রেরা, কুড নট নো জানতে পারলো না, ইন হুইচ প্লেস কোন জায়গায়, দি ট্রেজার এক্স্যাক্টলি ওয়াজ, যেহেতু অ্যাফার্মেটিভ এটাকে অ্যাসার্টিভে করা হচ্ছে, ইন্টারোগেটিভ নয়, তাই কিন্তু ওয়াজটাকে লাস্টে দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে দি সন্স কুড নট নো মানে পুত্রেরা জানতে পারলো না, ইন হুইচ প্লেস মানে কোন জায়গায়, দি ট্রেজার এক্স্যাক্টলি ওয়াজ মানে ট্রেজারটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, এক্স্যাক্টলি কোথায় ছিল সেটা কিন্তু পুত্ররা জানতে পারলো না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে, পাস্টে বলছে তাই কুড নট হয়েছে। ক্লিয়ার হয়েছে? পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে, তবে ওই বৎসর ওই ক্ষেত্রটিতে প্রভৃত শস্য জন্মিয়া ছিল, ইহাই গুপ্তধন। তবে ওই বৎসর ক্ষেত্রটিতে প্রভূত শস্য জন্মিয়াছিল, পাস্টে লিখতে হবে, পাস্ট ইনডিফিনাইট। দেখুন বিষয়টাকে আমরা কিভাবে লিখছি, কি জন্মেছিল, শস্য জন্মেছিল। ঠিক আছে, গ্রিউ লিখবো আমরা। তাহলে কি, বার্ড বাম্পার ক্রপস মানে প্রচুর শস্য বা প্রভূত শস্য, গ্রিউ জন্মেছিল, ইন দি ফিল্ড মাঠে বা ক্ষেত্রে, অন দ্যাট ইয়ার সেই বছরে, পাস্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন, ইহাই গুপ্তধন মানে ইহাই গুপ্তধন ছিল, ইহাই গুপ্তধন প্রেজেন্টে কিন্তু নয়, ইহাই হলো গুপ্তধন নয়, ব্যাপারটা আসবে ইহাই ছিল গুপ্তধন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে দ্যাট ওয়াজ দি হিডেন ট্রেজার, দ্যাট ইজ দি হিডেন ট্রেজার কিন্তু নয়। ঠিক আছে, তাহলে দ্যাট ওয়াজ দি হিডেন ট্রেজার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা কি করলাম, আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা ছিল এই প্রসেসটা আমরা কমপ্লিট করলাম। আপনাদের বারংবার বলা হচ্ছে কি, আপনারা যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হচ্ছে, যে সমস্ত টাস্কগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে ডেলি বেসিকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কি করবেন, যে রিভিশন টাস্কগুলো যেটা দেওয়া হচ্ছে সেই রিভিশন টাস্কগুলোকেও কিন্তু ফলো করবেন। ঠিক আছে, কারণ একটা ভুল কিন্তু আজকে হয়েছে, এটা দেখলাম যে কি পরবর্তী এটা আমরা বলছি, দেখুন দেখতে থাকুন বলছি। দেখুন এখানে কি আছে, প্রেসি দেওয়া ছিল একটা, এই প্রেসিটা ভালো করে পড়ে নিন, বুঝতে পারেন কি বলা হচ্ছে এখানে, ভালো করে পড়ুন আগে। আচ্ছা, বুঝতে পারছেন কি বলছে এখানে? দেখুন এখানে কি বলতে চাইছে, বিষয়টাকে ভালো করে ফলো করবেন। এখানে বলছে ইন এভরি কান্ট্রি মানে প্রত্যেকটা কান্ট্রিতে, পিপলরা ইমাজিন করে, কি ইমাজিন করে, পিপল ইমাজিন দ্যাট দে আর দি বেস্ট, তারাই হচ্ছে
কি সব থেকে বেস্ট, মানে প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা লোকেরা ভাবে যে তারাই হচ্ছে সবার থেকে বেস্ট, ঠিক আছে। তারপরে দেখুন দি ইংলিশ ম্যান থিঙ্কস দ্যাট, যারা আর কি ইংরেজ তারা কি ভাবে, তারা ভাবে যে হি অ্যান্ড হিজ কান্ট্রি আর দি বেস্ট, ঠিক আছে, উদাহরণ দিচ্ছে এখানে। তারপরে দেখুন দি ফ্রেঞ্চ ম্যান ইজ ভেরি প্রাউড অফ ফ্রান্স অ্যান্ড এভরিথিং ফ্রেঞ্চ, মানে ফ্রেঞ্চ যারা আর কি তারা কিন্তু সেই ফ্রান্সের তাদের সমস্ত বিষয় এবং তাদের দেশের প্রতি কিন্তু গর্বিত বোধ করে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন দি জার্মানস অ্যান্ড দি ইটালিয়ানস থিঙ্ক নো এন্ড অফ দেয়ার কান্ট্রিজ, মানে জার্মানস এবং ইটালিয়ানসরা তারা কিন্তু তাদের দেশের অন্ত নেই এই বিষয়টা কিন্তু ভাবে, ঠিক আছে, মানে তারাও ভাবে যে তাদের দেশের কিন্তু তুলনা হয় না, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন দিস অল কনসিড, মানে এইগুলো কিন্তু দিস ইজ অল কনসিড, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে যে আপনার গম্ভীরতার একটা বিষয়, মানে এটা হচ্ছে আপনার কিসের বিষয়, দম্ভের একটা বিষয়, ঠিক আছে, দম্ভ এই বিষয়টা বলা হচ্ছে, ঠিক আছে, অহংকারের একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, এখানে বলছে রিয়েলি দেয়ার ইজ নো পারসন, এমন কোনো ব্যক্তি নেই অর কান্ট্রি নেই দ্যাট ইজ নট পার্টলি গুড অ্যান্ড পার্টলি ব্যাড, মানে যেটাতে পার্টলি গুড আছে আর পার্টলি ব্যাড আছে, মানে কি কিছুটা ভালো কিছুটা খারাপ, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা কান্ট্রির মধ্যেই কিন্তু আছে বা প্রত্যেকটা পার্সনের মধ্যেই কিন্তু আছে, এই বিষয়টা কিন্তু এখানে বললো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন উই মাস্ট টেক দি গুড ওয়েন এভার উই ফাইন্ড ইট, তাহলে উই মাস্ট টেক আমাদের নেওয়া উচিত, দি গুড মানে গুড বিষয়টাকে, উই ফাইন্ড ইট মানে আমরা যেটাকে দেখতে পাই বা যখন আমরা সেই জিনিসটাকে খুঁজে পাই কোনো ভালো জিনিসকে, সেটা কিন্তু আমাদের নেওয়া উচিত, অ্যান্ড ট্রাই টু রিমুভ দি ব্যাড, এবং ব্যাড জিনিসটাকে রিমুভ করা উচিত হোয়ার এভার ইট মে বি, যেখানে কিনা এটা থাকে, ঠিক আছে। তারপরে দেখুন উই আর অফকোর্স, আমরা অবশ্যই মোস্ট কনসার্ন মানে প্রচণ্ড উদ্বিগ্ন উইথ আওয়ার ওন কান্ট্রি, আমাদের ওন কান্ট্রি ইন্ডিয়াকে নিয়ে, ঠিক আছে। উই শুড ট্রাই টু কিপ, মানে আমাদের কি করা উচিত, উই শুড ট্রাই টু কিপ হোয়াট ইজ গুড, যেটা ভালো জিনিস সেটা রাখা উচিত ইন আস আমাদের মধ্যে, অ্যান্ড থ্রো অ্যাওয়ে এবং ছুঁড়ে ফেলা উচিত হোয়াট এভার ইজ ব্যাড, যেটা কিনা খারাপ, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, ইফ উই ফাইন্ড এনিথিং গুড ইন আদার কান্ট্রিজ, যদি আমরা অন্য দেশে কোনো ভালো জিনিস দেখতে পাই তাহলে কি উই শুড সার্টেনলি টেক ইট, তাহলে এটাকে কিন্তু আমাদেরকে নিশ্চিতভাবে কিন্তু কি করতে হবে, টেক ইট, এটাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে কি বলা হচ্ছে এখানে, এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে ভালো যে জিনিস অর্থাৎ গুডনেস যে ব্যাপারটা সেটাকে কিন্তু সর্বদাই কিন্তু গ্রহণ করা উচিত, ঠিক আছে। মানুষজন যারা কিনা বিভিন্ন দেশে যে সমস্ত মানুষজন তারা কি করে, তারা সমস্ত তাদের যে চিন্তা ভাবনা সেটা কি, সেটা হচ্ছে যে তাদের দেশটাই বেস্ট বা তারাই হচ্ছে বেস্ট, এই কিন্তু চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে যেটা দেখা যায় যে একটা দেশ বা একটা মানুষের মধ্যে কিন্তু ভালো এবং খারাপ দুটোই কিন্তু মিশিয়ে থাকে। প্রকৃতপক্ষে তাহলে কি করা উচিত, প্রকৃতপক্ষে প্রত্যেকের উচিত কি এই বিষয়টাকে গুডনেস যে বিষয়টাকে সেই বিষয়টাকে কিন্তু টেক মানে নেওয়া, সেই বিষয়টাকে নিজেদের মধ্যে নেওয়া, তা সেটা তাদের দেশের মধ্যে হোক বা সেই ব্যক্তির মধ্যে হোক, সেই বিষয়টাকে কিন্তু গ্রহণ করা উচিত, এবং যে সমস্ত খারাপ বিষয় সেটাকে কিন্তু বাদ দেওয়া উচিত, এই বিষয়টাই বলতে চাইছে, তাই না। তাহলে দেখুন আমরা বিষয়টাকে যখন ভালো করে বুঝলাম, তারপরে একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করছি, কিভাবে টাইটেলটা দিলাম দেখুন, দিলাম কি গুডনেস শুড অলওয়েজ বি অ্যাকসেপ্টেড, মানে গুডনেস যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় অ্যাকসেপ্ট করা উচিত, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আনসারটা কিভাবে করছি ভালো করে ফলো করবেন, এখানে এখানে কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন, বলা হচ্ছে পিপল ইন অল দি নেশনস, মানে সমস্ত নেশনের পিপলরা হাফ দি অ্যারোগেন্স, তাদের কিন্তু দম্ভ আছে, অহংকার আছে, দ্যাট যে দে আর দি বেস্ট, তারাই হচ্ছে বেস্ট, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, বাট ইন রিয়ালিটি, বাস্তবে এভরি ওয়ান কনসিস্ট অফ বোথ গুড অ্যান্ড ব্যাড, কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু সেটা এভরি ওয়ান, সেটা মানুষ হোক বা দেশ হোক যাই হোক না কেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু গুড এবং ব্যাড মিশিয়ে কিন্তু উভয় কিন্তু আসে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখুন ইনডিড, প্রকৃতপক্ষে এভরি ওয়ান শুড ইন্ডালজ দি গুডনেস, মানে সবার উচিত কি সংযোজন করা, গ্রহণ করা গুডনেস বিষয়টাকে কিন্তু গ্রহণ করা উচিত ফ্রম আদার্স, অন্যদের থেকে, অ্যান্ড ইরাডিকেট এবং উৎখাত করা উচিত, হটিয়ে দেওয়া উচিত দি ব্যাড জিনিসটাকে, ইন অর্ডার টু বিল্ড আ গুড নেশন, একটা গুড নেশন তৈরি করতে গেলে কিন্তু এই বিষয়টা দরকার, ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে কীভাবে করা হচ্ছে, যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে বারংবার বলা হচ্ছে যে আপনারা ভালো করে পড়বেন বিষয়টাকে যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত পড়বেন, দ্রুত পড়বেন, তারপরে যে ব্রেন ম্যাপ তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং তারপরে কিন্তু বিষয়টাকে নিজের ভাষায় গুছিয়ে ছোট করে লিখবেন, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে আমরা এই যে প্রেসি প্যাসেজটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা একবার ভালো করে লক্ষ্য করুন কি ছিল, এটা একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল যে এগ্রিকালচারাল বিল 2020-তে, সেইটার উপর একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখলাম, দেখুন ফার্স্ট একটা টাইটেল দিলাম কি, দি সেন্ট্রাল গভর্নমেন্ট ব্রট 3 বিলস ফর এগ্রিকালচারাল রিফর্ম, এগ্রিকালচারাল রিফর্মের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে, 3টে বিল নিয়ে এসছে,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা ফলো করলাম। তারপরে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে আমরা রিপোর্টের যে মূল বিষয়বস্তু যেটা আমরা সংক্ষেপে এখানে কিন্তু দেখব। ঠিক আছে, দেখুন কিভাবে বলা হচ্ছে বিষয়টাকে। এখানে বলা হচ্ছে দি ইউনিয়ন গভর্নমেন্ট অন ইয়েস্টারডে, মানে গতকাল ইউনিয়ন গভর্নমেন্ট কি করেছে, ইন্ট্রোডিউসড 3 এগ্রিকালচারাল বিলস, 3টে এগ্রিকালচারাল বিলস কিন্তু তারা কি করেছে, ইন্ট্রোডিউস করেছে ইন দি রাজ্যসভায় অ্যামিড, মানে মধ্যে কিসের মধ্যে, স্ট্রং অপোজিশন ফ্রম সেভারাল অপোজিশন পার্টিস, মানে সেভারাল অপোজিশন পার্টিসের মধ্যেও কিন্তু তারা এই বিষয়টাকে কিন্তু ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন দিস 3 বিলস ওয়্যার পাসড, মানে এই 3টে বিল কিন্তু পাস হয়েছে ইন দি লোকসভাতে লাস্ট মানডে। ঠিক আছে, লাস্ট মানডেতে কিন্তু পাস হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন দি গভর্নমেন্ট ক্লেমস দ্যাট, গভর্নমেন্ট ক্লেম করছে যে, তারা দাবি করছে যে দি গোল অফ দিস 3 বিলস, দি গোল অফ দিস 3 বিলস, এখানে ইজ লিখছি কেন, কারণ ইজটা কিন্তু এই গোলকে রেফার করছে। ঠিক আছে, তাহলে দি গভর্নমেন্ট ক্লেমস দ্যাট, গভর্নমেন্ট দাবি করছে যে দি গোল অফ দিস 3 বিলস, এই 3টে বিলের গোলটা কি, সেটা হচ্ছে যে ইজ টু লিবারালাইজ, মানে লিবারালাইজ করা, তার মানে হচ্ছে যে সর্বসম্মুখে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে কি, লিবারালাইজ দি ট্রেড ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস, মানে এগ্রিকালচারাল যে প্রোডাক্ট সেটার উদারীকরণ করতে চেয়েছেন তারা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে ব্যাপারটা এইভাবে আমরা করলাম। ফার্স্ট যে প্যাসেজটা, এই যে ফার্স্ট প্যাসেজ, এই প্যাসেজে আমরা ইন্ট্রোডাকশন বিষয়টাকে কিন্তু এইভাবে করলাম। আচ্ছা, পরবর্তী প্যাসেজে আমরা কি দেখব, পরবর্তী প্যাসেজে আমরা মূল যে বিষয়বস্তু, যেটা কিনা বিলের বক্তব্য, সেই বিষয়টা আমরা মূল প্যাসেজে কিন্তু দেখব। ঠিক আছে, দেখুন কিভাবে আমরা বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করুন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে, দেখুন ভালো করে ফলো করবেন কি বলছে, মাচ অফ দি রিলিফ প্যাকেজ অ্যানাউন্সড বাই দি ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, মানে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারের দ্বারা যে বিষয়টা কিন্তু, যে প্যাকেজটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছিল ইন দি মিডস্ট অফ দি লকডাউন, মানে লকডাউনের মধ্যে, কিসের জন্য, টু রিডিউস দি করোনার ইম্প্যাক্ট, করোনার যে প্রকোপ সেটাকে রিডিউস করার জন্য, কিসের উপরে, অন দি ইন্ডিয়ান ইকোনমির উপরে করোনার প্রকোপকে কি করার জন্য, কমানোর জন্য কি করা হয়েছিল, ওয়াজ আর রিফর্ম ওরিয়েন্টেড মুভ, কি করা হয়েছিল, বিষয়টা রিফর্ম ওরিয়েন্টেড মুভ কিন্তু একটা নেওয়া হয়েছিল। তাহলে পুরো বিষয়টা কি মানে বলতে চাইছে যে ভারতীয় অর্থনীতিতে করোনার প্রভাব কমাতে লকডাউনের মাঝেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ত্রাণের যে প্যাকেজ, ঠিক আছে, সেই ত্রাণের প্যাকেজ যেটা ঘোষণা করেছিলেন, তার বেশিরভাগটাই কিন্তু ছিল কি, সংস্কার কেন্দ্রিক পদক্ষেপ, মানে রিফর্ম ওরিয়েন্টেড মুভ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, সেকেন্ড লাইনটা দেখুন কি বলছে, অন জুন 5 দি সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যুড আ নাম্বার অফ অর্ডিন্যান্সেস টু ইমপ্লিমেন্ট দোজ রিফর্ম ওরিয়েন্টেড মেজার্স ইন দি কান্ট্রিজ এগ্রিকালচারাল সেক্টর। তার মানে কি, তার মানে বলছে দেশের কৃষিক্ষেত্রে সেই সংস্কার কেন্দ্রিক পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করতে গত 5ই জুন কি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার কতগুলি অধ্যাদেশ জারি করেছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, দি ইউনিয়ন এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচারাল ওয়েলফেয়ার মিনিস্টার অন মানডে ইন্ট্রোডিউস 3 এগ্রিকালচার রিলেটেড বিলস ইন লোকসভা টু গিভ ফুল লিগাল রেকগনিশন টু দোজ অর্ডিন্যান্সেস। তার মানে কি, তার মানে বলছে যে এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলিকে মানে পাকাপাকিভাবে মান্যতা দিতে সোমবার কি করা হলো, সোমবার লোকসভার কৃষি সংক্রান্ত 3টি বিল পেশ করলেন কে, কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলছে দেখুন দি পারপাস অফ ওয়ান অফ দি 3 বিলস ইজ, মানে তার সেই সমস্ত বিলের মধ্যে একটা বিলের লক্ষ্য কি, সেটা হচ্ছে টু অ্যামেন্ড দি এক্সিস্টিং এসেন্সিয়াল কমোডিটি ল of the country and lift the upper limit of stockpiling certain agricultural products। তার মানে এই 3টি বিলের মধ্যে একটি বিলের লক্ষ্য হলো কি, দেশের বর্তমান অত্যাবশ্যকীয় যে পণ্য, সেই পণ্য আইন সংশোধন করে নির্দিষ্ট কিছু আর কি যে পণ্য, সেই পণ্যকে মজুত করে রাখার যে উর্ধ্বসীমা সেটাকে তুলে দেওয়া। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলছে, অ্যানাদার বিল 6, অন্য বিলটা কি বলছে, টু ফ্রি আপ ইন্টারস্টেট ট্রেড ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস বাই রিমুভিং দি এপিএমসি লস কারেন্টলি ইন প্লেস ইন দি স্টেটস। তার মানে কি, তার মানে বলছে অন্য যে বিলটা, সেই অন্য একটি বিলের লক্ষ্য কি, সেটা বলছে যে রাজ্যগুলিতে বর্তমানে কৃষি পণ্য বিপণন নিয়ে যে এপিএমসি এই যে আইনটা আছে, এই আইনটাতে দূর করতে হবে এবং আন্তঃরাজ্য কৃষি পণ্যের বাণিজ্য অবাধ করতে হবে।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন থার্ড বিলটা কি বলছে, অ্যান্ড দি থার্ড বিল এইমস, 3 নম্বর বিলের লক্ষ্য হচ্ছে যে টু লিগালাইজ কন্ট্রাক্ট বেসড ফার্মিং ইন দি স্টেটস। তার মানে কি তৃতীয় বিলটির উদ্দেশ্য হচ্ছে রাজ্যগুলিতে চুক্তিভিত্তিক যে চাষ ব্যবস্থা সেই যে আইনটা, সেই আইনটাকে কিন্তু সিদ্ধ করা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি করলাম, আমরা যে পুরো বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু আমরা এখানে তুলে ধরলাম, যে বিলের মধ্যে কি বলা হয়েছে সেই বিষয়টাকে কিন্তু আমরা এর মধ্যে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে লাস্ট যে প্যারাগ্রাফ, কনক্লুশন যে প্যারাগ্রাফ, সেখানে আমরা লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে এটা নিয়ে কত প্রোটেস্ট হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা একটু দেখব। দেখুন লাস্ট প্যারাগ্রাফটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দেখুন, অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট হ্যাভ স্ট্রংলি অপোজড, মানে তারা স্ট্রংলি অপোজড করেছে, অপোজিশন পার্টিরা অপোজড করেছে স্ট্রংলি, কাদেরকে, অপোজড দি সেন্ট্রাল গভর্নমেন্টকে, অ্যান্ড দি 3 প্রপোজড লস, এবং এই যে 3টি প্রপোজড যে লস, ঠিক আছে, এই লসগুলোকে কিন্তু তারা অপোজড করেছে। ঠিক আছে, কিভাবে অপোজ করেছে দেখুন, কলিং ইট অ্যান্ড ইন্টারফেরেন্স ইন স্টেট পাওয়ার, তারা বলতে চাইছে যে এটা কিন্তু স্টেটের যে পাওয়ার, রাজ্যের যে ক্ষমতা, সেই রাজ্যের ক্ষমতার উপর কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে, এই বলে কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা প্রণোদিত যে ল হতে চলেছে যেগুলো, তাকে কিন্তু অপোজ করেছে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখুন, হাউ এভার, যাই হোক, দি ইউনিয়ন মিনিস্টার অ্যাডভাইসড দি অপোজিশন মেম্বার্স, এখানে অপোজিশন ওটা আপনি স্মল দেবেন, তাহলে অ্যাডভাইসড দি অপোজিশন মেম্বার্স টু রিড দি প্রপোজালস, মানে ইউনিয়ন মিনিস্টার অ্যাডভাইস দিয়েছেন কি অপোজিশন মেম্বার্সদের, রিড দি প্রপোজালস অফ দি বিলস, বিলের যে প্রস্তাবনা সেগুলোকে পড়তে কেয়ারফুলিভাবে পড়তে বলেছে, অ্যান্ড সেড দ্যাট, এবং এটাও বলেছে যে ইফ দিস ল কামস, যদি এই লটা আসে, কাম ইন্টু ফোর্স, মানে এটা যদি লাগু হয়, কাম ইন্টু ফোর্স, এই লটা যদি লাগু হয়, তাহলে ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার যে ইনভেস্টমেন্ট সেটা কি হবে, উইল কাম, সেটা কিন্তু আসবে, মানে ইনভেস্টমেন্টটা কিন্তু হবে বেশি করে, অ্যান্ড দি ইনকাম অফ ফার্মার্সদের যে ইনকামটা সেটা উইল ইনক্রিজ, মানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্লিয়ার। তারপর দেখুন, সুতরাং দেয়ার ইজ নাথিং টু অরি, চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, নাথিং টু অরি অ্যাবাউট আননেসেসারিলি, মানে অযথা কিন্তু চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা লিখলাম, আপনারা যেভাবে লিখছেন সেইভাবেই লিখতে থাকুন, সেইভাবে লিখে জমা দিতে থাকুন। খুব যেরকমভাবে আমরা প্রতিনিয়ত আপনাদের টাস্কগুলোকে চেক করে দিচ্ছি, সেইভাবেই কিন্তু আপনাদেরকে চেক করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে রিপোর্ট প্রসেসটা এখানে আমরা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী টাস্ক কি ছিল দেখুন, এটা একটা বঙ্গানুবাদ ছিল, ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, ভালো করে ফলো করবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে ইট ইজ ল্যাঙ্গুয়েজ, মানে এটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে ভাষা। সেটা কি, সেটা হচ্ছে যে মোর অবভিয়াসলি দ্যান এনিথিং এলস, যেটা কিনা মানে অন্যান্য কিছুর থেকে কিন্তু স্পষ্টতই একটা শ্রেষ্ঠ একটা ব্যাপার। ঠিক আছে, দ্যাট ডিস্টিংগুইশেস, যেটা কিনা আলাদা করে মানুষকে ফ্রম দি রেস্ট অফ দি অ্যানিম্যাল ওয়ার্ল্ড, মানে অন্যান্য যে প্রাণীকুল আছে তাদের থেকে কিন্তু মানুষকে এই ভাষা বিষয়টাই কিন্তু আলাদা করে। ঠিক আছে, ক্লিয়ার। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে লিখলাম, ভালো করে ফলো করুন। ভাষা অন্য যে কোনো কিছুর চেয়ে স্পষ্টতই মানুষকে প্রাণী জগতের বাকি অংশ থেকে পৃথক করে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন, এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে অ্যাট ওয়ান টাইম ইট ওয়াজ কমন, মানে একটা সময় এমনটা কিন্তু সাধারণ ব্যাপার ছিল কি, টু ডিফাইন ম্যান, মানুষকে ডিফাইন করা, মানুষকে সংজ্ঞায়িত করা অ্যাজ থিঙ্কিং অ্যানিম্যাল, মানে কি চিন্তাশীল প্রাণী হিসেবে মানুষকে কিন্তু সংজ্ঞায়িত করা হতো একটা সময়। বাট উই ক্যান হার্ডলি ইমাজিন, এই হার্ডলি মানেটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়। ঠিক আছে, আগেও অনেক করে আমরা ক্লাসে বলেছি, তো এখানেও কিন্তু হার্ডলি কথাটা কিন্তু কিভাবে বলা হচ্ছে, নেগেটিভ সেন্সে বলা হচ্ছে। তাহলে কি, উই ক্যান হার্ডলি ইমাজিন থট উইথাউট ওয়ার্ডস, মানে আমরা কিন্তু চিন্তা ভাবনা এই বিষয়টা কিন্তু আমরা ভাষা ছাড়া কিন্তু, ওয়ার্ডস ছাড়া কিন্তু করতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করলাম, দেখুন এইভাবে লেখা হচ্ছে, একটা সময় মানুষকে চিন্তাশীল প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করা সাধারণ ব্যাপার ছিল, কিন্তু আমরা ভাষা ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার। পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন এই লাইনটা। এখানে বলছে মোর রিসেন্টলি ম্যান হ্যাজ অফেন বিন ডেসক্রাইবড, মানে মানুষকে এমনভাবেও ডেসক্রাইব করা হয়েছে কি হিসাবে, অ্যাজ আ টুল মেকিং অ্যানিম্যাল, মানে হাতিয়ার তৈরি করে এমন প্রাণী হিসেবে। ঠিক আছে, বাট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, ল্যাঙ্গুয়েজ নিজেই ইজ দি মোস্ট রিমার্কেবল টুল, ল্যাঙ্গুয়েজ হলো নিজেই একটা খুব একটা রিমার্কেবল টুল। ঠিক আছে, মানে একটা হাতিয়ার। ঠিক আছে, দ্যাট ম্যান হ্যাজ ইনভেন্টেড, যেটা মানুষ কিন্তু ইনভেন্ট করেছে, অ্যান্ড ইজ দি ওয়ান দ্যাট মেক্স অল দি আদার্স পসিবল, এবং এই ভাষার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পসিবল হয়েছে।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। দেখুন কিভাবে আমরা লিখলাম বিষয়টাকে। এখানে বলা হচ্ছে সম্প্রতি মানুষকে প্রায়শই একটি হাতিয়ার নির্মাণকারী প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভাষাটি নিজেই সবচেয়ে অসাধারণ হাতিয়ার যা মানুষ আবিষ্কার করেছে। ঠিক আছে, এবং এটি অন্য সমস্ত কিছুকে সম্ভব করেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তাহলে এই লাইনটা। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে টুলস অফ এনি গ্রেটার সফিস্টিকেশন ডিমান্ড, মানে টুলস অফ এনি গ্রেটার সফিস্টিকেশন, এই যে কৃত্রিম যে ব্যাপারটা, তো গ্রেটার যে সফিস্টিকেশন, টুলসের যে গ্রেটার সফিস্টিকেশন, এই বিষয়টা ডিম্যান্ড দাবি রাখে, কি দাবি রাখে, দি কাইন্ড অফ হিউম্যান কোঅপারেশন, মানে হিউম্যানের সহযোগিতা দাবি রাখে, অ্যান্ড ডিভিশন অফ লেবার, মানে লেবারের যে ডিভিশন, তাদের যে সমবন্টন সেটাকে দাবি রাখে, হুইচ ইজ হার্ডলি পসিবল, আবার সেই হার্ডলি আসছে, হুইচ ইজ হার্ডলি পসিবল, যেটা কিনা অসম্ভব হয়ে দাঁড়ায় উইথাউট ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে লিখলাম। দেখুন, যে কোনো বৃহত্তর হাতিয়ার মানুষের সহযোগিতা ও শ্রম বিভক্তির দাবি রাখে, যা ভাষা ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা এই বিষয়টাকে কমপ্লিট করলাম। দেখুন পরবর্তী যে টাস্কটা ছিল সেটা কি ছিল, দেখুন একবার ভালো করে ফলো করুন। সারাংশ ছিল, দেখুন এই সারাংশটা কিন্তু আমরা একটা প্রিভিয়াস ক্লাসে কিন্তু করে দিয়েছি। আপনারা কিন্তু সেই বিষয়টা কিন্তু ফলো করেননি। যারা নতুন যুক্ত হয়েছেন তারা হয়তো ফলো করবেন, মানে করার সময় করে উঠতে পারেননি, কিন্তু যারা পুরাতন আছেন, যারা কিনা আমাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন, তাদের কিন্তু এই বিষয়টা ফলো করা অবশ্যই দরকার ছিল বলে মনে করছি আমরা। তাহলে আপনারা যেহেতু ফলো করেননি বিষয়টাকে, তা আপনারা কিন্তু রিভিশন যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু করছেন না, এই বিষয়টা থেকে কিন্তু স্পষ্ট। তাহলে এই যে রিভিশন ব্যাপারটা কিন্তু আপনারা নিজেদের, আমরা যেরকমভাবে রিভিশন টাস্ক দিয়ে থাকছি সেরকমভাবে রিভিশন করুন, এবং তার সাথে সাথে কিন্তু নিজেরাও কিন্তু রিভিশন করতে থাকুন অন্য কোনো ব্যাপারগুলো। ঠিক আছে, অন্যান্য যে সমস্ত টপিকগুলো আছে, অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো আছে, সেগুলো কিন্তু রিভিশন করুন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কিন্তু করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনাদের কাজটা কি, যেহেতু আপনারা লক্ষ্য করেননি বিষয়টাকে, তাহলে আপনাদের কাজটা হচ্ছে এই বিষয়টাকে কোন ক্লাসে আমরা করেছি সেই ক্লাসটাকে ফলো করুন, সেখান থেকে এর আনসারটা দেখুন কিভাবে সেখানে বোঝানো হয়েছে এই বিষয়টাকে, সেই বিষয়টা ওখান থেকে বুঝে তারপরে আপনারা এই ভিডিওর কমেন্টে এসে লিখবেন যে এইখানে কোন ক্লাসটাতে এই ক্লাসটা করানো হয়েছে, মানে এই যে সারাংশটা এটা কোন ক্লাসে করানো হয়েছে সেই ক্লাসের নাম্বার এবং সেই দিনকার ডেট কিন্তু আপনারা অবশ্যই মেনশন করবেন। ঠিক আছে, আপনারা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছেন, অবশ্যই কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়ুন। কিন্তু পরীক্ষা কিন্তু যখন তখনই হতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো যেহেতু আমরা অনেক ক্লাস করে ফেলেছি, সুতরাং আপনাদের কিন্তু রিভিশন টাস্কটা কিন্তু অবশ্যই করতে হবে। যেরকম বেসিকে আমরা করাচ্ছি রিভিশন টাস্ক, সেরকম বেসিকে আপনারা করুন। অনেকে করছেন কিন্তু মানে বেশিরভাগই কিন্তু করছেন না, কয়েকজন মাত্র করছেন, বেশিরভাগই কিন্তু করছেন না। তাহলে এই বিষয়টাকে কিন্তু আপনারা ফলো করুন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই বিষয়টাকে আমরা আর কিছু বললাম না, আমরা ওখানে যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসটা কিন্তু আপনারা ফলো করবেন, এবং যেরকমভাবে বলা হলো সেরকমভাবে কিন্তু কমেন্টটা করবেন। আচ্ছা, তাহলে এখানে এটা কমপ্লিট করলাম। পরবর্তী টাস্কটা কি ছিল দেখুন, এখানে একটা লিখতে দেওয়া ছিল প্রতিবেদন, সেটা কি, জাতীয় শিক্ষানীতিতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব আরোপ। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখছি ভালো করে ফলো করবেন। কিভাবে আমরা ফার্স্ট টাইটেলটা দিলাম, দেখুন কি দিলাম, জাতীয় শিক্ষানীতিতে রদবদল। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতিতে রদবদল, এই বিষয়টা আমরা টাইটেল হিসেবে দিলাম, এবং আর কি লিখলাম যে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব দান। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন যে প্রতিবেদনের যে ফরম্যাটটা ফলো করতে হয় সেই ফরম্যাটটা আমরা ফলো করলাম। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি দেখব, এখানে আমরা দেখব কি, এখানে আমরা দেখব যে মূল যে বিষয়টা আমরা লিখতে চলেছি তার একটা সংক্ষিপ্ত রূপ, সেটা আমরা ইন্ট্রোডাকশন হিসেবে দেখব। দেখুন কিভাবে লেখা হচ্ছে বিষয়টাকে। এখানে লেখা হচ্ছে, শিশুরাই আগামী দিনের নাগরিক, প্রথম থেকেই তাদের প্রতি যত্নবান হলে আগামীতে সুনাগরিক হয়ে উঠবে নিশ্চয়ই। এই ভেবে বর্তমান শিক্ষানীতিতে এক বৃহৎ জায়গা জুড়ে নিল প্রাক প্রাথমিক শিক্ষা। ঠিক আছে, গত 29শে জুলাই এই করোনা আবহের মাঝে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করল কেন্দ্রীয় সরকার। নতুন এই শিক্ষানীতিতে এসেছে বহু রদবদল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা কিন্তু এইভাবেই কিন্তু দিলাম। ঠিক আছে, এবার দেখুন মেন যে প্যারাগ্রাফটা, মানে যেখানে কিন্তু আপনাকে পুরো ডিটেলসের বিষয়টাকে লিখতে হবে, সেই বিষয়টা কিভাবে লিখছি দেখুন, ভালো করে ফলো করবেন কি বিষয় এখানে কিভাবে বলা হচ্ছে। দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে, শিশু মনে আনন্দ, সৃজনশীলতা, নৈতিক আচরণ গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই ভাবনা। ঠিক আছে, তারপরে দেখুন, দীর্ঘ 3.5 দশক পর এই নীতি প্রয়োগকে প্রশংসা করেছেন বুদ্ধিজীবীদের 2/3 এবং শিক্ষাবিদ। ঠিক আছে, তারপরে দেখুন, বা শিক্ষাবিদরাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন তারপরে কি বলা হচ্ছে, পূর্বের শিক্ষা ব্যবস্থার কাঠামো ছিল 10+2। ঠিক আছে, বর্তমানে পরিবর্তিত হয়েছে 5+3+3+4। ঠিক আছে, অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে অতিরিক্ত 3 বছর যোগ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন এই 3 বছর হলো প্রাক প্রাথমিক শিক্ষা, সেই কারণে গঠিত হবে জাতীয় শিক্ষা মিশন।
এতে বৈষম্যহীনভাবে সমস্ত প্রাক প্রাথমিক স্তরের শিশুরা অংশগ্রহণ করবে। উপযুক্ত প্রশিক্ষণ সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা তাদেরকে গড়ে তোলা হবে। ঠিক আছে, তারপরে দেখুন শিশুদেরকে প্রাথমিক স্তরে গুরুত্ব দেওয়ার ফলে তা ভবিষ্যৎকে সাজিয়ে তুলবে। এ বিষয়ে বড়ই আশাবাদী অভিভাবকেরা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা এই যে মেন যে প্যারাগ্রাফ, অর্থাৎ যেখানে আপনাকে ডিটেলসে লিখতে হবে বিষয়টাকে, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে এইভাবে কিন্তু লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন এবার আমরা লাস্ট প্যারাগ্রাফে কি দেখবো, এখানে কিন্তু আমরা দেখবো যে যেটা লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেই বিষয়টা কিন্তু দেখবো কে কি আশা করছে, এই বিষয়টা কিন্তু আমরা দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই শিক্ষানীতিকে স্বাগত জানিয়ে বলেছেন যে এই শিক্ষানীতি বহু প্রতীক্ষিত এবং দীর্ঘমেয়াদী। ঠিক আছে, তারপরে দেখুন শিক্ষানীতির প্রয়োগ তথা বাস্তবায়নের দিকে তাকিয়ে সাধারণ মানুষ, ঠিক আছে, তারপরে দেখুন তারা আশাবাদী নিশ্চয়ই এই নীতি প্রয়োগে উপকৃত হবেন পড়ুয়ারা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে প্রতিবেদন প্রসেসটা, এই প্রতিবেদনটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। এবং আপনারা যারা এখনো পর্যন্ত রিভিশনগুলোকে করছেন না, সেগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু ডেলি বেসিসে যেরকমভাবে দেওয়া হচ্ছে সেইভাবে করুন, এবং যেগুলো আপনাদের পেন্ডিং হয়ে গেছে সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।